ঠিক আছে হামিদ ভাই, অনেক ধন্যবাদ। আপনার যে টাইটেলের নিচে লেখা আসিফ মহিউদ্দিনের ডান হাত, এটার আবার রহস্য কি? জানেন না তো। তাই সেটা এটা আবার কবে না, থেকে না। বলেন ভাই? এটা আপনার চোখে পড়েনি? এই যে একদিন কি না, না। হয়েছে? এ আচ্ছা, কি ব্যাপার? এটা হচ্ছে ঐরকম এই যে এরকম এই যে যেটা খগেন কবিরাজ ঠিক সেরকমই ব্যাপারটা হয়েছে। এই মোহাম্মদ হাফিজ ভাই আছেন না? এই মোহাম্মদ হাফিজ ভাই একদিন ওই একদিন যে হচ্ছে রাফান প্লাজা আর হাফিজ, এই যে হচ্ছে পয়সা দিয়ে কোরআন শেখায়। হ্যাঁ, 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 মানে হতে পারে। হ্যাঁ, আল্লাহ এবং নবীর ডিরেক্ট নির্দেশকে ভায়োলেট করে হ্যাঁ। কোরআন শিক্ষাদানের বিনিময়ে টাকা নেয়, টাকা-টোকা নেয়। যেটা হচ্ছে আচ্ছা আল্লাহ সেটা এবং নবীর ডিরেক্ট মানে ইসের বিরুদ্ধে। যে আল্লাহ এবং নবী সরাসরি কঠোরভাবে নির্দেশ দিয়ে গেছে যে কেউ যদি কোরআন ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে একটা ধনুকের ইয়াও নেয়, তাহলে সে হচ্ছে জাহান্নামে পুড়বে। এই কথাটা আল্লাহ এবং নবী সরাসরি বলে গেছে। তারপরেও সারাদিন পোস্ট করে যে আমি কোরআন শিখাই, কোরআন শিখায় আমার ৳৫০০ হাদিয়া বা ৳১,০০০ হাদিয়া দিলে আমি কোরআন শিখাবো। এইগুলার বিজ্ঞাপন দেয় সারাদিন সে Facebook এ। দিলে তো সে আচ্ছা, সে আপনি জানেন, আচ্ছা বলেন তারপরে কি হলো বলেন? আচ্ছা এটা তো জানতাম না। ওকে আচ্ছা আমি ঠিক আছে। আমি যাই হোক উনি বের তো করে দেখাবো না। আমি একটু পরে বের করে দেখাচ্ছি। আপনি শেষ বেশ, করেন। বেশ, বেশ। আচ্ছা এই ভদ্রলোক একদিন ইনি হচ্ছে চ্যানেল আছে উনার। কিছু একটা আলোচনা, ইসলামিক আলোচনা বা এরকম কিছু একটা। যাই হোক। তা ভুলে গেছি। তো উনি আপনার সাথে একবার ডিবেট করেছিলেন, আপনার সাথে একবার কথা বলেছিলেন। তা সেই সূত্রেই উনি Facebook এ আমাকে ২ একটা মেসেজ করেন। তা সেই সূত্রে উনার ওই যে মেসেঞ্জার এর যে মেসেজটা সেটা অ্যাকসেপ্ট হয়। তো একদিন কোন একটা আমি জানি না হঠাৎ করে আ অফিসে আছি। অফিস থেকে উনি একবার অফিসে আছে তখন দেখি আমি এই নতুন ফোন কিনেছি। এবার এই প্রবলেম কি জানেন তো? এই Android থেকে নতুন ফোনে শিফট করার একটা প্রবলেম হচ্ছে যে এগুলো বুঝি না তো অত মানে অতটা হ্যাবিচুয়েটেড ছিলাম না। তো যাই হোক সেখানে কন্টিনিউয়াসলি রিং হয়ে যাচ্ছে। ফোনটা মানে যেটা ছিল আপনার ইয়াটা ফোনের অপশনটা অন হয়েছিল যে হ্যাঁ, হ্যাঁ। ফোন আসার ইয়াটা। হ্যাঁ, আমিও নতুন ফোনে করলে, ট্রান্সফার করলে এই সমস্যাটা ১ম সময় হয়। তারপরে এটা অফ করে দিতে হয়। অফ না করলে মানে অবস্থা পুরা কাইল হয়ে যায়। হ্যাঁ, সেটাই। নতুন ফোন নেওয়া হয়েছে। যাই হোক ওই ইয়েতে লকারে থাকে। আমাদের সবসময় এরকম ফোন নিয়ে ঢুকতে দেয় না। কারণ ওই কিছু ডেটা সিকিউরিটির জন্য তো অনেকে ওই যে কিছু হ্যাক-ট্যাক করে। যাই হোক ছবি-টবি তুলে নেয়। তো ঢুকতে দেয় না। ওখানে লকারে ছিল। লকারে রিং হয়ে যাচ্ছে। তো আমি করছি ডিসকানেক্ট করলাম। তাও দেখলাম যে তাও আরেকবার কল করেছেন। তো বললাম যে পরে একবার কল করবেন। তো উনি পরে আরেকদিন কল করেছেন। এরকম কথা-টথা হয়েছে। তো যাই হোক কথা হয়েছে। তা আ উনি হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন-টশ্ন করলেন কি প্রথমত হচ্ছে যে আসিফ মহিউদ্দিন ভাই তিনি কি শুধু ভাতাতেই তার সংসার চালান নাকি তিনি তার কোনো কাজকর্ম আছে? আমি ভাবলাম বাহ! তা আমি বললাম, "তা তো আমি জানি না।" জিজ্ঞেস করলেন যে আচ্ছা ১ম কথা শুরু হয়েছে এইভাবে। আল্লাহ পাক আসিফ মহিউদ্দিনের ভালোই খাওয়াচ্ছে। মানে এটা নিশ্চয়ই, নিয়ে নিশ্চয়ই। আপনার টেনশনের দরকার নেই। আল্লাহ পাকের রিজিকের একমাত্র মালিক তো আল্লাহ পাক ভাই। আল্লাহ পাকের নিয়ে উনি কেন সন্দেহ করছেন, তাই না? নিশ্চয়ই, অবশ্যই। না উনি ১ম এ শুরু করেছেন কিভাবে শুনুন, এটা শুনলে হয়তো হেসেই ফেলবেন। তো উনি আপনার ভাতিজা কেমন আছে? আমি তো আকাশ থেকে পড়েছি আমার ভাতিজা আমার হাঁড়ির খবর সম্পর্কে বস জানলেন কিভাবে? তা আমি ভাবলাম যে কি আবার ভাতিজা, ভাতিজা কে? তারপর মনে পড়লো আচ্ছা আপনার তো ছেলে হয়েছে। তো উনার কথা আমি জিজ্ঞেস করলাম, "কি আসিফ ভাইয়ের কথা বলছেন? আসিফ ভাইয়ের ছেলের কথা বলছেন? উনি ভালোই আছে মনে হয়।" "আসিফ ভাই বললেন কেন? আসিফ ভাই বললেন কেন? আপনি কানিজ আপুর কথা বললেন না কেন?" বললেন, "যাত্রী এটা নিয়ে আবার কি সমস্যা হলো?" আসিফ ভাই বললাম এটা নিয়ে নাকি অবাক কান হওয়ার কিছু নেই। ভাই তো হ্যাঁ, এই আ ফরাজ আ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে। আ ফারাজ ভাই এখন আপনার শুনতে কাছে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন হ্যাঁ, বেটার, এখন বেটার। এখন শুনতে পাচ্ছেন? শুনতে এখন মনে পাচ্ছেন হচ্ছে কথা? ৭ আসমান থেকে ৩য় আসমানে নামছেন, এটা মনে হচ্ছে। আচ্ছা। ক্লিয়ার তো নাকি আসিফ ভাই? না, না, এখনো ৩য় আসমানে আছেন তো। ৭ আসমানে ছিলেন ১ম টাইমে। তো এখন ৩ নাম্বার আসমানে আছেন। কিন্তু আপনার তো কথা বলতে হলে ১ নাম্বার আসমানে আসতে হবে ভাই। নিকটবর্তী আসমানে নামতে হবে। একটু নিকটবর্তী আসমানে নামেন না ভাই। আর কিভাবে করবো ভাই? এখন তো আমার কাছে আর কোনো অপশন নেই আসলে। মাইক আচ্ছা, একবারে ঠিক মুখের আছে। কাছে ধরেই কথা ঠিক মাইক আছে, একবারে বলেন। মুখের কাছে ধরেই কথা বলতেছি। আ আচ্ছা এনিহাউ বলেন। অনেকদিন থেকে বলতেছেন বলেন। আচ্ছা আপনি তারপরে এড করবেন, হ্যাঁ? তো যাই হোক তারপরে সে শুরু হলো যে আসিফ ভাই কেমন আছেন? আসিফ ভাইয়ের কিভাবে দিন চলে? তিনি কি শুধু ভাতার টাকা দিয়ে সংসার চালান নাকি? আমি মনে মনে ভাবছি এবারে আসিফ ভাই সত্যি যদি তাই হয় জার্মানি কত টাকা ভাতা দেয় ২ টো ছেলে পিলে। চিন্তা করেন তো উনি কত টাকা ভাতা দেয়। সত্যি করে মানে আপনি আমাদের একটা হচ্ছে স্পেশাল ভাতা আছে, ইসলাম বিদ্বেষী ভাতা। হ্যাঁ, ওই ভাতা থেকে আমাকে দেয়। এটা তো বেস্ট। আমি ভাবছি বাবা আসিফ ভাই যদি সত্যিই ভাতার টাকায় চালায়, বউ ছেলে-পিলে নিয়ে সংসার চালায়, ফ্ল্যাট আছে। সেই সমস্ত খাবার-দাবার সবকিছু স্কুল ফি তো ডেফিনিটলি পে করতে হয়। কিভাবে চালান আমি সত্যিই জানি না। মানে সত্যি মানে I would definitely মানে এই যে প্রফেশনটা এটা সত্যিই আমি করার চেষ্টা করব। হ্যাঁ? আমি এখানে ১৬ ঘন্টা খেটে মরছি। আর আপনি ওখানে শুধু ভাতা পেয়েই খালাস। তো যাই হোক। তো এইটা নিয়ে তা উনাকে আমি বললাম, "আমি তো জানি না।" তারপরে আসাদ নূর ভাই কি করে, কিভাবে চলে তার জীবন সেটা নিয়ে উনি দেখলাম খুব চিন্তিত।
তারপর এই ফারাজ ভাইয়ের আসল নাম কি? তার কটা গার্লফ্রেন্ড আছে সেই নিয়েও দেখলাম তিনি খুব চিন্তিত। তো এই সমস্ত নিয়ে দেখলাম বেশ মানে উনি দেখলাম আমাদের জীবন নিয়ে সেগুলো নিয়ে খুবই চিন্তিত। এবার রাতে তার মনে হয় পাশাপাশি উনার যে ঘুম হয় না। উনার ঘুম রাতে হয় না। চিন্তায় হ্যাঁ, ঘুম হয় না। সেটাই। আমরা ঠিকমতো খেতে পারছি কিনা বা আমাদের সংসার ঠিকভাবে চলছে কিনা। মানে ভীষণ চিন্তিত ভাই। এটা তো ভালো আমাদের জন্য দেখেন মুমিনরা কিন্তু মানবিক আছে। তাই না? আমাদের সংসার জি, কিভাবে জি, জি। চলছে সেটা নিয়ে তাদের কত চিন্তা, কত টেনশন। আহারে! নিশ্চয়ই, নিশ্চয়ই। এইটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। তাই দেখলাম ফারাজ ভাইকে নিয়েও খুবই চিন্তিত। ফারাজ ভাই ঠিকঠাক আচ্ছা, থাকছেন কিনা আসিফ ভাই হ্যাঁ, এখন কি ক্লিয়ার নাকি? হ্যাঁ, একটু হ্যাঁ, বেটার, একটু এক বেটার। নাম্বারে আসছেন। এখন এক নাম্বারে আসছেন। আচ্ছা, না তাহলে আমার ২ টা কানেক্টেড ছিল তো এজন্য হয়তোবা কোনটার সাথে কোনটা ইয়ে এনিহাউ আপনি আ একটা গেম খেলতেছিলেন ভাই। এইজন্য আপনার ওই গেমের ইয়াটা এবং ইয়াটা একসাথে হয়েছিল এইজন্য। এখন গেমটা অফ করছেন আপনি। এত বেশি টেক্সট হলে তো সমস্যা আছে ভাই। সব পার্সোনাল ইনফরমেশন বের হয়ে যাবে। এনিহাউ যেটা বলতেছিলাম ওই ভাই, উনার কাছ থেকে এই ধরনের কোয়েশ্চেন যার কথাই বলতেছেন নাম না নিলাম। উনাদের কাছ থেকে এই ধরনের কোয়েশ্চেন আসাটা খুব স্বাভাবিক। আপনি আ দেখছেন না যে ধরেন ওই যে পুকুর ঘাটে মহিলারা একজন একজনের সাথে খুনসুটি করে। আ এই তোমার জামাই কি এটা করছে নাকি? এই শুনলাম তোমার ভাসুরে তো এটা করছে এই সেই। উনাদের যে ক্যারেক্টারিস্টিক্স থাকা যে অন্যের ঘরে কি চলতেছে না করতেছে একটু খোঁজাখুঁজি। যার সাথে কথা বলছেন মোস্ট প্রবাবলি সে আপনাকে নিয়ে একটা ভিডিও করছে যে ওই আপনার আম কি, কি যেন আপনার দাঁড়ান, ওইটাতে সবকিছু আসবো, সবকিছু ওইটাতে আসবো। সবকিছু ঘুরে কিনা। হ্যাঁ, আমি বলতেছি ওইটাই তো নাকি? ওই বান্দার কথাই বলতেছেন না যে সবকিছু ঘুরে কিনা? ঠিক, ঠিক। তো না, না, অমিত ভাই তো সেই গল্পটাই করতেছে ফারাজ ভাই। সেই গল্পটা হ্যাঁ, না, না, আমি জাস্ট ইয়ে দিচ্ছি আরকি, ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি লোকটাকে মাইগা বলে ডাকি আরকি। সে জেনুইন একটা মাইগা। তার কাজই হচ্ছে এটা যে কার বাসায় কি হইতেছে, কার ওই জায়গায় কি, কার গার্লফ্রেন্ড আছে কিনা, কার বউ আছে কিনা, কার হচ্ছে আম বাচ্চা বাচ্চা কি হইলো কিনা, এগুলা নিয়ে হচ্ছে তার কনসার্ন। মূল কনসার্ন হচ্ছে ইভেন ইসের আ ইসের লাইভে ঢুকেও আপনার ওই আসাদ ভাইয়ের লাইভে ঢুকেও, "ও আপনি আপনার গার্লফ্রেন্ড এর সাথে কোন ঝামেলা করছেন কিনা?" এই সেই। তার লাইফটাই এটা নিয়ে। পিওর মাইগা যদি আপনি বলতে চান, এ হচ্ছে ১ নম্বরের মাইগা একটা বলা। হ্যাঁ, বলেন কিন্তু অমিত ভাই। কিন্তু ফারাজ ভাই আমি এই টাইপের লোকরে মাইকে বলতে চাই না। কিন্তু আমার যে অভিজ্ঞতা সেটা একটু শেয়ার করি এখানে। আমি আমার ভাগ্নিকে ভিকারুননিসা স্কুলে দিতে যাইতাম। ওই দিয়ে আসা এবং নিয়ে আসা সেই কাজটা আমার কিছুদিন করতে হইছে। আমার বোন যেহেতু একটু ব্যস্ত ছিল এই কারণে আমাকে বেশ কয়েকদিন এই কাজটা করতে হইছে। তো ওইখানে ভিকারুননিসা স্কুলে দিয়ে তখন আমার আবার কিছুক্ষণ ওয়েট করতে হইতো। ওয়েট করে আবার আনার সময় আবার কিছুক্ষণ ওয়েট করতে হইতো। এই কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হইতো তারপরে সে বের হইতো। তো ওই দাঁড়ায় থাকার সময়টা ওই যে ভিকারুননিসা স্কুলের যে বাচ্চাদের যে মায়েরা একটা জায়গাতে বসতো। সেই জায়গায় আমিও সেখানে দাঁড়ায় থাকতাম বা বইসা থাকতাম। সেখানে আমার কানে কিছু কথা ঢুকতো। এবং আমি যে ০.৫ ঘন্টা বা মনে করেন ৪৫ মিনিট যদি কখনো দাঁড়ায় আছি বা কোনদিন দেরি হইতেছে আমার ভাগ্নির বের হইতে, সেই সময় আমার যেই কাহিনীগুলা শুনতে হইতো সেগুলা হচ্ছে যে আ অ পাশের বাসার সখিনা কার সাথে প্রেম করে, তার কয়টা গার্লফ্রেন্ড আছে, তার চরিত্র কেমন, তার জামাকাপড় কেমন, জামার বুক কতটুকু দেখা যায়, ওড়নাটা কতটুকু নিচে থাকে এবং তার কোন বিবাহিত ব্যাটার সাথে তার মানে সম্পর্ক আছে। এগুলো নানা কেচ্ছা কাহিনী সারাদিন প্রতিদিন আমি শুনতাম যে এই সমস্ত কেচ্ছা কাহিনী কার ঘরের মানে এরা মনে হয় যে ঘরের ফুটা দিয়ে দেখে যে কোন বাড়িতে কি ঘটতেছে। মানে যাদের কাজ কারবার না থাকে না মানে এই ধরনের আমি শুধুমাত্র মহিলাদের বলতেছি না, এটা ছেলেদেরও হইতে পারে। আমি যেটা বলতেছি যে এই সমস্ত এদের কাজকর্ম থাকে না। মানে জীবনের কোনো কাজকর্ম নাই, জীবনের কোনো অ্যাম্বিশন নাই, জীবনের কোনো লক্ষ্য নাই, কিছুই নাই। এরা সবসময় এই যে অন্যের ঘরের ভিতরে কে কার সাথে শুইতেছে এবং কে কার চরিত্র কেমন, কার বাসায় মানে বাজারে কি আনা হইছে, বাজারে মাছ আনা হইছে নাকি মাংস আনা হইছে, টমেটো আনছে নাকি শসা আনছে, বাজার করছে কি সেগুলাও তাদের মানে আলোচনার বিষয় এবং এগুলা না মানে এত মানে প্যাথেটিক অবস্থা এই সমস্ত মানুষদের যে তাদের মানে কোনো লাইফ নাই। লাইফ বলতে কিছু নাই। লাইফলেস কিছু পাবলিক যারা অন্যের ঘরের খবর আচ্ছা আমরা তো অনলাইনে যে আলোচনাগুলা করি সেখানে তো আমাদের ঘরে কি রান্না হইছে আজকে বা আমাদের সংসার চলতেছে কিনা বা আমার মানে পোলার ডায়াপারের ডায়াপার কেনার পয়সা আমার কাছে আছে কিনা। এইটা তো আমাদের এই আলোচনার সাথে কোনোভাবে প্রাসঙ্গিক না। তাই না অমিত ভাই? এটা কিভাবে অবশ্যই প্রাসঙ্গিক? না। আমি ভাতা পাইতেছি পাইলেই কি আর না পাইলে কি? তার নবী যে শিশুকামী, তার নবী যে মানে দাসী লাগাইতো। আমি ভাতা পাইলাম কি পাইলাম না তাতে তো এই জিনিসটা তো ইনভ্যালিড হয়ে যাবে না। তাই না? অমিত ভাই কি বলেন? আপনার কি মনে হয়? অবশ্যই it doesn't matter মানে সেখানে আপনি ভাতা পান যদি পানও, ঠিক আছে? সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা পাচ্ছেন। whatever it is হ্যাঁ? সেটা how does it matter? এবার যেটা বলছি, যেটা কথা বলছি, আমি কি করি? আমি কি কোথা থেকে আসছি, কি করি, কতক্ষণ বিজি থাকি, চাকরি-বাকরি করি কিনা, নাকি হচ্ছে আমার বউ চাকরি করে সেই পয়সায় খাই। How does it matter? আমার সাথে তার সাথে সম্পর্কটা কি? আই ম্যাটার ডোন্ট তো করে ডোন্ট ভাই। আপনি নবীর পার্সোনাল লাইফ এর লুঙ্গি খুলে একবারে আসমানে তুলে নিবেন। আমি আপনারে বলতেছি না, আসিফ ভাইরে বলতেছি আরকি। আর নিশ্চয়ই সে বুঝতে হচ্ছে গিয়া পারছি। সে হচ্ছে আপনার মানে
একেবারে সেম জিনিসটা আপনার সাথে করতে পারতেছে না। তার কি কষ্ট, হ্যাঁ? সে করতে গেলে এটা আপনার পার্সোনাল লাইফ নিয়ে খোঁচাখুচি হয়ে যায়। আর আপনি যখন নবীর পার্সোনাল লাইফ নিয়ে করেন, তখন আপনি আবার বলেন যে এইটা তো নবীর পার্সোনাল লাইফ বলে কিছু নাই। এটা তো হচ্ছে গিয়ে আপনার ধর্মীয় ক্যারেক্টার, এটা তো সবার জন্য ফলো করতে হবে, আইন করে দিয়ে গেছে। তো আপনি যেখানে যুক্তি দেখায় দেন, সে তো দেখাতে পারতেছে না। কিন্তু তার তো খোঁচাইতে হবে। সে তো হচ্ছে গিয়ে মাইকা ক্যারেক্টার। আপনি যেটার কথা বললেন আরকি। খুনসুটি করা ও মাইকা ক্যারেক্টার। তার তো ওই আপনি জায়গায় দিতে হবে। আপনি বলতে পারবেন যে আমার নবী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার বিছানায় করছিল। এটা নিয়ে আপনি বলতে পারবেন। আর হাফিজ বলতে পারবে না যে আসিফ মহিউদ্দিন অমুকের এটা বাসায় গিয়ে বলেন না অমুকের ভাই, সাথে মাইকাই করছে। বলেন। লোকজন চিনবে না। মাইকা বলেন ভালো। কিন্তু সেদিন ভাই দেখলাম এখানে পার্থক্যটা ইয়া হচ্ছে ভাইও যে হচ্ছে আপনার ওই ইকবাল ভাই এই লোককে বলতেছে যে ফারাজ ভাই যারা মাইকা বলে, ফারাজ ভাই যারা মাইকা বলে। বারবার কিন্তু ফারাজ ভাই যারা মাইকা বলতে না, সে না হ্যাঁ, উড়াইতে হ্যাঁ। বুঝাইতেছে। মাইকা বন্দুকটা আমার শব্দটা কাঁধে ফেলায় আমার মাইকা কাঁধে শব্দটা আমি ফেলায়। ইউজ করতে চাই না ভাই। এটা একটা অফেন্সিভ ওয়ার্ড, এটা আমি ইউজ করতে চাই না। এটা মানে একটা মানে মেয়েদের ডিগনিটিকে ইয়া করে, একটু প্রবলেম আছে। এই ওয়ার্ডটার ভিতরে একটু প্রবলেম আছে। আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না। যাই হোক, আমি যেটা বলতেছি ফারাজ ভাই, এখানে ভাই আসিফ সেক্সিজম মহিউদ্দিনের ইজ আ মিথ আসিফ ভাই, বুঝছেন? সেক্সিজম ইজ আ মিথ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাইকা শব্দটা আমি ইউজ করতে চাই না কারোর জন্যই। যাই হোক, আমি যেটা বলতেছি আসিফ মহিউদ্দিনের সাথে মোহাম্মদের পার্থক্যটা হইতেছে, আসিফ মহিউদ্দিন জীবনে যাই করুক না কেন, সেইটা কোনো রাষ্ট্রীয় আইন হিসেবে কখনো স্বীকৃতি পাবে না। এবং আসিফ মহিউদ্দিন কখনো এটা চাবেও না যে সে হাগার পরে টিস্যু দিয়া ছুঁচ্ছে নাকি পানি দিয়ে ছুঁচ্ছে, এইটা একটা দেশের আইনে পরিণত হোক। এইটা আসিফ মহিউদ্দিন নিজেও কখনো চাবে না। কিন্তু মোহাম্মদ আ মানে ছাদের উপরে গিয়ে হাঁকছে। মানে লাগানোর সময় বিসমিল্লাহ বলছে কিনা, ডাইন পাশে কাত হয়ে শুইছে নাকি বাম পাশে কাত হয়ে শুইছে, এগুলা ভাই একটা দেশের আইনের ভিতরে ইনক্লুডেড। এই কারণে এই জিনিসগুলাকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এই জিনিসগুলাকে খুইরা, খুইরা দেখতে হয় যে এগুলা আমাদের সমাজের জন্য অ্যাপ্লিকেবল কিনা। কিন্তু আসিফ মহিউদ্দিন বা যে কেউই হোক, যেকোনো বালের বেটাই হোক না কেন, ছেটের বাল আব্দুল্লাহই হোক না কেন, তার জীবন নিয়ে তো আলোচনা করার কোনো প্রয়োজন নাই। কারণ তার জীবনটা তো আমাদের মানে মানব জীবনে কোনো ধরনের ইফেক্ট নাই তার। সে মানে ভাতা খাইলেও পৃথিবীর কিছু যাবে আসবে না। ভাতা না খাইলেও, না খায়া মরলেও পৃথিবীর কিছু যাবে আসবে না। তাই না? ফারাজ ভাই, আমিন ভাই? হ্যাঁ, অবশ্যই ডেফিনিটলি। মানে সেটা আমি বুঝলাম না। মানে অথবা দেখলাম খুবই ইন্টারেস্ট এবং কিন্তু আ আপনি যে সেই আসিফ ভাই এটা একটা, আপনি যদি যে কথাগুলো বললেন, ফাইন, লজিক্যাল রেশনাল কথা বলতেছেন। বাট পার্ডন মি ফর মাই ওয়ার্ড, আপনি যদি এটা একটা মাইগার পার্সপেক্টিভ থেকে দেখেন, এটা তো অ্যাবসলিউটলি ম্যাটার করে। আচ্ছা। ঠিক আছে। কথাটার অর্থ কি? এই বলেন। কথাটার অর্থ কি? মানে ওমেনাইজের এরকম কিছু? খুনসুটি করা যে টেন্ডেন্সি, অন্যের লাইফ নিয়ে খুনসুটি করার যে টেন্ডেন্সি, ওটাকে আরকি আমাদের দেশে আচ্ছা, মাইগা বুঝতে বলে পেরেছি, আরকি। না, না, বুঝতে পেরেছি। অমিত ভাই, এইসব এটা এত সহজ জিনিস না। ফারাজ ভাই অনেক সহজ করে আপনাকে বলতেছে। এক ধরনের হুম, নুডলস আছে। সেই নুডলসটার নাম কি? খুব জনপ্রিয় একটা নুডলস। নাম তো জানেন নিশ্চয়ই। হ্যাঁ, সেই নিশ্চয়ই, সেই নিশ্চয়ই, শব্দটা একটা স্ল্যাং। বাংলাদেশে বাংলা ভাষায় এটা একটা হ্যাঁ, স্ল্যাং, তাই না? এই নিশ্চয়ই। শব্দটা থেকে একটু টাইনা এই শব্দটা বানানো হয়। আচ্ছা। এই কারণে এটার সাথে মেয়েদের একটা সম্পর্ক তৈরি করা হয় যে তার স্বভাবটা যেহেতু এরকম মেয়েদের মতো, সেহেতু এটা একটা, এই স্বভাবটা হচ্ছে এই স্বভাব। ঠিক আছে? এই কারণে আমি এই শব্দটা ইউজ বুঝতে করতে পেরেছি, চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো যাই হোক তাহলে গল্পটা একটুখানি এগিয়ে নিয়ে যাই। এই নিয়ে কথা ছিল হাত খানিকক্ষণ। শব্দটাও ভাই হাতি থেকে আসছে। কিন্তু এতদূর চিন্তা করার কোনো দরকার আছে? শুধু মানে ওই নুডলস মুডলস আচ্ছা যাই হোক, গল্পটা একটুখানি এগিয়ে নিয়ে যাই। যাই হোক এই নিয়ে তো খানিকক্ষণ কথা হলো। তারপর উনি এদিক সেদিক কথা বলার পর নাস্তিকরা কেন আস্তিকদের সাথে ডিবেট করে না সেই নিয়ে বেশ খানিকক্ষণ উনি তার প্রবচন বা তার মতামত রাখলেন এবং আমার কাছেও বিদগ্ধ আলোচনা এবং আমার মতামত তিনি জানতে চাইছিলেন। সেটা তো আমি খানিক আলোচনা হয়েছে মানে যে সেটা নিয়ে বিরক্ত কি হচ্ছেন এমন একজন, সরি পার্ডন মি ফর মাই ওয়ার্ড, মাইকা ক্যারেক্টার, যিনি হ্যাঁ, হ্যাঁ, কোনোদিন তার বস হয় নাই কোনো নাস্তিকদের লাইভে এসে, বা নিজে ওয়ান টু ওয়ান আলোচনা করার মতো, নিজে একটা ওয়ান টু ওয়ান আলোচনা করে এরকম কোনো একটা আলোচনা, কোনো একটা লাইভ করার যার বস হয় নাই, তিনি বলতেছিলেন যে নাস্তিক আস্তিকদের ডিবেট হচ্ছে না আরকি। যিনি কোনো ইভেন কোনো একটা মেসেঞ্জার গ্রুপ কলেও আসার মতো বস করে না, ওর মতো একজন আচ্ছা ক্যারেক্টার বলতেছে যে এটা হচ্ছে না। জি, সেই অমিত ভাই জিনিসটা প্লিজ। সেই জিনিসটা উনিও বলছিলেন যে আপনাকে নিয়ে অনেক কথা বলছিলেন। আমার সেটা মনে নেই কি এক্সাক্টলি যে আপনি আসেননি বলে, আপনি আসবেন বলে আসেননি এরকম অনেক কথাই নাকি বলছিলেন, হ্যাঁ? আহারে, তা আহারে এবার আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তা আপনি আসবেন বলে উনি হাসি, হাসি বলে অপেক্ষা করছিলেন। জোছনা ফাঁকি দিয়েছে। তাই না? আহারে আমার সেটাই। গার্লফ্রেন্ড কি, তো আমার মাইকা তারপর গার্লফ্রেন্ড কি কষ্টটা পাইছে। তো এরকম আপনি আচ্ছা আমি এইজন্য যাই হোক আর পরে আসছি সে কথাতে। উনার একটা মিম পাঠিয়েছিলেন একজন। আমি এখন বুঝতে পারলাম কেন এই মিমটা মানে কেন ওটার ওই মানে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমি বুঝতে পারলাম। উনার এই ছবিটা একটা ওই এআই একটা জেনারেটেড বা এরকম কিছু একটা ছবি। উনাকে বেশ মেকআপ-টেকআপ দেয়া হয়েছে দেখলাম। তা সেটা এখন বুঝতে পারলাম না আপনার কথা শুনে কেন। তো যাই হোক উনি খুব করছিলেন, খুবই দুঃখ করছিলেন যে আপনি উনার সাথে ডিবেট করতে আসবেন বলে আসেননি অনেক জায়গাতে। তারপরে সেই মানে মুখের গায়ে আসেননি। মানে উনাকে ডিচ করেছেন। সেইজন্য উনি খুব দেখলাম দুঃখিত। তারপরে খানিকটা কথা হতে, হতে আমি উনি এখন আমি টু বি অনেস্ট হ্যাঁ, অমিত ভাই, জীবনে দুজনের সাথে ডিবেট করার ইচ্ছা হইছে এবং দুজনকে আমি নিজে যে অফার করছি। এক হচ্ছে
প্রিন্সেস, আরেকটা হচ্ছে ওজি মদন কুমার হাসান। এছাড়া আপনি তো আগেও অমিত ভাই শুনছেন যে আমার কাউকে এরকম মানে এরকম একেকটা কোনো চুনাগাকে আমার কোনো একটা অনেস্ট ক্যারেক্টার বলে মনে হয় না যে যার সাথে একটা আলোচনা করা যায় বা করার মতো আমার নিজের ইচ্ছাও আছে। ইয়াকেও মনে হয় হ্যাঁ। না, অফকোর্স এম কে হাসানকেও অনেস্ট ক্যারেক্টার মনে হয় না আমার। তারপরেও আমার ইচ্ছা হয়েছে পোলারে এত পচাইছি যে নিজের থেকে একটা ইচ্ছা হচ্ছে যে তার একটু তার সাথে একটা আলোচনা করি। মোটামুটি একটু অনেস্ট, ওই প্রিন্সেস মোটামুটি একটু অনেস্ট, বাট বাকিগুলো তো ভাই ওয়ার্থলেস। এগুলোর সাথে আমি ডিবেট করতে যাবো কি জন্য? আমার নিজেরই তো ইচ্ছা নেই, আমি তার সাথে অ্যাগ্রি ওপেন হয়েছি এটা, বাট কোন জায়গার কথা যে এটা। হ্যাঁ, সে অমিত এবার দেখুন অমিত ভাই ব্যাপারটা আপনি তো হ্যাঁ, সিউর, সিউর। আপনি তো এই ব্যক্তির কথাই বলতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। দেখেন তো এই ডেফিনিটলি। যে হাদিসে কি বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কুরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। হ্যাঁ? এটা হচ্ছে বাইহাকির ১১,৪৬৫ নম্বর হাদিস, সহিহুল জামে ৫,৯৮২ নম্বর হাদিস। তো এই ব্যক্তি যেটা করছে দেখেন, রামাদান অফার দিচ্ছে একটা। লেফট সাইডে দেখেন, রামাদান অফার, কুরআন অনুধাবন কোর্স, ভর্তি ফি মাত্র ৳৫০০। এছাড়া অন্য কোনো ফি নেই। কোরআন মজিদ রিডিং পড়া জানতে হবে, এই যোগ্যতা এগুলা, এবং এখানে তারা এই কোরআন অনুধাবন কোর্স করাবে। তো মোহাম্মদ যেটা বলে গেছে কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুক গ্রহণ করবে। দেখেন তো অমিত ভাই আপনি কি বুঝতেছেন কিনা যে এখানে যে সে নবী মোহাম্মদের সরাসরি মানে জাহান্নামের ওই যে ওই ধনুকটা যে জাহান্নামের আগুনের ধনুক যে সে নিজেই নিজের গলায় লটকায় নিছে। এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? বুঝো কাণ্ড। তো মনে করলে একটা ওরকমই ধনুক একটা লাগিয়ে দিলে হয় না? এখন থেকেই? আচ্ছা, এই ছবিটা কই পাইছেন আসিফ ভাই? যে এখানে যে ছবিটা আছে, ছবিটা কই পাইছেন? ছবিটা কই পেয়েছে আমি বলব না। জানি কিন্তু বলব না। এইখানে ছবিটাতে একটা কপিরাইট কিছু একটা ছিল, এটাও তো দেখা যায় না। না এটা দেখা যাবে কেন? জানি কিন্তু বলব না। দেখেন ছবিটা কিন্তু এই যে রাজার যে ছবিটা, এটা কি রাজা নাকি রাজার উপদেষ্টা ভাই? ফারাজ ভাই? উপদেষ্টাই তো ইট মনে হচ্ছে। ডাজন্ট এটা ম্যাটার তো ভাই, এটা কার্টুনের সাথে কার্টুনের বিশাল মিল আছে। আমি জানি না এটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার। আচ্ছা, এটার সাথে এটা খুব চমৎকার মিল। হ্যাঁ, অমিত ভাই বলেন ভাই। অসাধারণ। আচ্ছা তাহলে মানে পাঞ্চ লাইনটা শেষ করি তাহলে। খুব বেশি elongate করব না। তো যাই হোক উনার সাথে একটা নিয়ে কথা হতে কিছু একটা নিয়ে কথা হলো। তখন তিনি আ ওই রেকর্ডিংটা শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা এই ৪ টি ঘোরে সেটা উনি আমাকে কোরআনের ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন। ব্যাকরণ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন যে সেখানে একবচন, দ্বিবচন, বহুবচন এরকম হয়। তা ওখানে বহুবচন ব্যবহার করা হয়েছে কেন? তার কারণ হচ্ছে ওখানে সূর্য, চন্দ্র তার সাথে প্লুটো, ইউরেনাস, নেপচুন ওদের কথাও বলা হয়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "আরে ভাই অত যাচ্ছেন কেন? ওখানে দিন-রাতও তো বলা হয়েছে। ওইজন্যই তো ৪ টে বলেই তো ওখানে বহুবচন ব্যবহার করা হয়েছে ওই ঘোরার ক্ষেত্রে।" তো উনি কিছুই মানতে চাইলেন না ব্যাপারটা। উনি বললেন যে, "এটা তো খুবই আ একটা" উনাকে আমি বোঝালাম যে, "দেখুন এটা একটা খুব কমন নলেজ। এটা সেই কমন সেন্সটাও তাদের ছিল না। তাদের কাছে দিন-রাত এই জিনিসটা একটা এন্টিটি। অন্ততপক্ষে আমি জানি না। আসিফ ভাই আপনি আমাকে বলবেন যে ইসলামে কিন্তু এরকমভাবে" হ্যাঁ, কিন্তু সিউর অমিত ভাই আসিফ ভাই। একটা কমন আমি দেখতে পাচ্ছি এদের ভিতরে যে মনে করেন আ আসাদ ভাইয়ের লাইভে গিয়ে ফিলোসফি নিয়ে আলোচনা করা বা ইমরান বিন বশিরকে ফিলোসফির আলোচনাতে ডাকা, আপনাকে ডাকা হচ্ছে গিয়ে আরবি ভাষা বা আরবি ব্যাকরণের আলোচনাতে আপনাকে ডাইকা মানে করা। একটা মানে আমি না একটা খুঁজে পাচ্ছি। খুবই মানে সামঞ্জস্য খুঁজে পাচ্ছি যে তারা দীর্ঘদিন ধইরা পর্যবেক্ষণ করে কার সাথে কোন বিষয়ে কথা বলা যাবে। কে কোনটা সে কার কোন বিষয়ে কোনো নলেজ নাই। অমিত ভাইয়ের নিশ্চয়ই আরবি ভাষা বা ব্যাকরণ এই বিষয়ে কোনো নলেজ নাই। উনার দরকারও নাই। উনার যে প্রফেশন সেখানে সেই জিনিসটার কোনো প্রয়োজনও নাই। এটা হুদাহুদি অমিত ভাই কেন শিখতে যাবে? আরবি ভাষার কি ব্যাকরণ, না ওইখানে বহু বচন আছে না এক বচন আছে। ওটা দিয়ে অমিত ভাইয়ের দরকারটাই কি? ইমরান বিন বশির সে একজন মুফতি। আ বাংলাদেশের একটা মাদ্রাসা থেকে সে একজন মুফতি পাস করছে। তার তো ফিলোসফি জানার কথা না। ফিলোসফি মানে ডেভিড হিউম কি বলছে এই বিষয়ে সেটা তো তার জানার কথা না। মানে অমিত ভাই মানে একটু লক্ষ্য করে দেখেন যে তাদের ট্রেন্ডটা, তাদের যে পদ্ধতিটা সব জায়গায় একই ভাবে খাটতেছে। তাই না অমিত ভাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই, অবশ্যই 100% এবং সেজন্যই তো ওইজন্য ইয়ের সাথে বশির ভাইয়ের সাথে বশিরই তো উনার নাম। আমি নামটা ভুলে গেছি, ফুল নেম। তা উনার সাথে জিজ্ঞেস করছে যে, "আরে ভাই তুই এক চোখ দিয়ে কি আরেক চোখে দেখতে পাস? তাহলে তুই না দেখতে পাস না, তাহলে কি করে ঈশ্বরকে দেখবি?" কি মানে বোকা কি লজিক? আয়নার সামনে দাঁড়ালেই তো এক চোখে না ২ চোখ দিয়ে ২ চোখকে দেখা যায়। হ্যাঁ? কিন্তু সেরকমভাবে কি ঈশ্বরকে সেলফি দেখা তুললেও যায়? দেখা যায়। সেলফি তুললেও সরাসরি দেখা দিলেও যায়। দেখা যায়। নিশ্চয়ই। এমনকি এটা মানে ক্যামেরাটা একটা ক্যামেরাটা যদি আমি উল্টা দিকে করি, মানে সেলফ ওই যে এই ক্যামেরাটা অন করি, সেখানেও নিজের চোখ নিজে দেখা যায়। কি উদ্ভট কথা! নিশ্চয়ই, অবশ্যই। মানে কি ধরনের উদ্ভট কথা যা খুশি একটা লজিক, যা খুশি একটা ইয়ে। এবার সমস্যা কি জানেন তো? সমস্যা হচ্ছে এই একটা জিনিস বললেন আসিফ ভাই, যে জিনিস সে জানে না, যে জিনিসটা জানে না তাকে হচ্ছে সেই জিনিসটা বলে নিজেকে একটা যেন বিশাল একটা জ্ঞানী এরকম কিছু প্রমাণ করা। কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিক হয়নি। কারণ ওখানে ৪ টে জিনিসই লেখা আছে। দিন, রাত, সূর্য, চন্দ্র সেখানে লেখা আছে।
উনি যখন বলছেন যে ওখানে একটা ১ বচন, দ্বিবচন, বহুবচন এরকম হয়, সেটা সংস্কৃতেও হয়। সেখানে বহুবচন প্রয়োগ করা হয়েছে কেন? বলে তিনি চলে যাচ্ছেন প্লুটো, ইউরেনাস, নেপচুন যেগুলোকে কোনো রকম বলা হয়নি এবং কমপ্লিটলি ইগনোর করছেন দিন, রাত, সূর্য, চন্দ্র এই ৪ টে জিনিসকে ইগনোর করছেন। এইটা একটা fallacy তো শুধু না, এটা একটা mockery, এটা একটা dishonesty। এইটা কি বলে? মানে এটা একটা মানে জাস্ট একটা ডিসিভিং অ্যাটিটিউড। যে একটা মূর্খ বানানো, একটা বোকা বানানোর একটা অ্যাটিটিউড বলেই আমি মনে করি। দিন-রাত জিনিসটাকে কেন কনসিডার করছিস না? ওখানে তো বলাই আছে এবং খুব সহজ এই জিনিসটা বোঝা যে দিন-রাত, এবং সূর্য-চন্দ্র ভাই নিজের, তার নিজের এই কক্ষপথে ক্যারেক্টারের জন্য যে এই তার লোয়ার টিয়ার যে ভাওতাবাজি, এই ভাওতাবাজির জন্য ইভেন তাকে আমি বিফোর আই সেইং দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, সো পার্ডন মি ফর দ্যাট ওয়ার্ড নাইটা, হুম, ওটা বলার আগ পর্যন্ত আমি তাকে ভাওতাবাজি বলতাম। এবং আমার মদন কুমার হাসানের প্লেলিস্টে যান, প্লেলিস্টে যায় দেখেন উনার টাইটেলও এরকম দেওয়া, ভাই ভাওতাবাজ মফিজ দিয়ে তার টাইটেল দেওয়া। হুম, এই ইসলাম হুম। নিয়ে মানে যে কোনো ধরনের ভাওতাবাজি করা, এটাতে তারা এক পাও পিছু হয় না। আগ বাড়ায় ভাওতাবাজি যদি করতে চায়, মানে করতে হয়, তারা আগ বাড়ায় যা ভাওতাবাজি করবে, যেখানে দরকারও নাই সেখানে যা ভাওতাবাজি করবে। নিশ্চয়ই এই জিনিসটা আমি দেখলাম। মানে সেই জিনিসটাই আমি দেখলাম যে ওরকমভাবে একটা ভাওতাবাজি করার সেরকম একটা ইয়ে আছে। তো উনি ধরে নিচ্ছেন যে উনাকে আমি জিজ্ঞেস করলাম, উনি যদিও গোটা ভিডিওটা প্রকাশ করেছেন কিনা জানি না। আচ্ছা যাই হোক, একটা পাঞ্চ লাইনটা জেনে আচ্ছা, বলি। আচ্ছা এরকম একটা হ্যাঁ, একটা আচ্ছা জিনিস বলুন। একটা জিনিস একটু বইলা দিই এখানে যে আমি যতদূর মানে মানুষের কাছ থেকে জানতে পারছি, এরা হচ্ছে কাপড়ের দোকানদার, হ্যাঁ? একটা আ মানে জায়গা আছে সেখানে একটা কাপড়ের দোকান আছে। সেই কাপড়ের দোকানে এবং তার একটা সঙ্গী আছে সাইদ। এরা সেই কাপড়ের দোকানে দোকানদারি করে। আ বয়ফ্রেন্ড। হ্যাঁ, তারা দুজন মানে ইসলামিক মানে কাপল আরকি। ২ ছেলে ইসলামিক অনুসারে তারা কাপল। আ তারা ২ জন মিলেই ওই কাপড়ের ব্যবসাটা করে এবং মানুষের কাছে কাপড় বিক্রি করে আরকি। ওই যে পোশাক বিক্রি করে। এখন এই ধরনের যারা এই যে টি-শার্ট বিক্রি করে বা শার্ট বিক্রি করে দোকানে, এদের ভিতরে এই জিনিসটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার। বাংলাদেশের পার্সপেক্টিভ এ যদি চিন্তা করেন যে কিভাবে একটা কাস্টমারকে বলদ বানানো যায়, হ্যাঁ? ৳৩০০ র জিনিস কেমনে ৳৩,০০০ বিক্রি করা যায়। এখন এই জিনিসটা তো বাংলাদেশে মানে আনাচে-কানাচে যেকোনো কাপড়ের দোকানে ঢুকলে একই জিনিস আপনি পাবেন। কোথাও আপনি এরকমের কোনো পার্থক্য পাবেন না যে কোনো একজন লোক অনেস্টলি ব্যবসা-বাণিজ্য আসলে বাংলাদেশে সেরকম কোনো অনেস্ট এরকম কোনো বিজনেসই আসলে এখন আর মানে খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। তো তারা যেহেতু এই যে কাপড়ের বিজনেস করে, কাপড় বেচে, দোকানদারি করে, কাপড়ের দোকানদার। এখন এই কাপড়ের দোকানদার এদের কাছ থেকে তো অমিত ভাই আপনি এর থেকে বেশি কিছু আসলে আশাও করতে পারেন না। অমিত ভাই আমি হুম, একটুখানি ৫ মিনিটের জন্য একটু ঘুরে আসি। ফারাজ ভাইয়ের সাথে আপনি বলতে থাকলে আমি শুনতেছি আবার এখনই চলে আসবো। আর ফারাজ ভাই আপনি বেশ। আমার আসতে দেরি হইলে আপনি সাই কবি ওনাকে যুক্ত করেন, ওনার সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, অমিত ভাই বলেন। বেশ, বেশ। ঠিক আছে। ততক্ষণ আপনি ঘুরে আসুন। ততক্ষণ আমি জিনিসটা বলি কি হয়েছে। তা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হতে, হতে তারপরে খানিকক্ষণ প্রায় ঘন্টা ১.৫ ২ আলোচনা হয়। তো এইবারে কদিন বাদে দেখি ভদ্রলোক এটা রেকর্ড করেছেন আমাকে না জানিয়ে এবং সেটা ইয়েতে Facebook এ করেছেন। Facebook এ সেখানে দিয়েছেন। তা জিজ্ঞেস করলাম যে, "কেন?" এরকম সে রেকর্ড করে না করে দিয়েছেন কেন? তো উনাকে আমি কল করলাম। যে এরকম তো উনাকে কল করলাম উনি কল ধরছেন না বা মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছেন বললেন ব্যস্ত আছি। তারপর দেখি একটা গ্রুপে এড করেছেন। সেখানে এই যে আসিফ ভাই বললেন না শাহিদের কথা, তা উনি দেখি ওই ভদ্রলোকও বোধহয় ছিলেন। আমি উনাকে চিনি না। তো যাই হোক উনাকে ভদ্রলোকও ছিলেন। উনি জিজ্ঞেস করছেন যে, "আপনার কি কোনো অসুবিধা হয়েছে? আপনার কি কোনো রকম অসুবিধা হয়েছে এটা দিয়েছি বলে?" না আমি জিজ্ঞেস করলাম, "আমার অসুবিধা কেন হবে? আমি কি ওরকমই আ মানে উম মানে জাস্ট আমি তো ওরকম দ্বিচারি নই। I am not a double faced person আমি সামনে বলি একরকম, পেছনে বলি আরেক রকম। এরকম তো নেই। অসুবিধা হওয়ার কিছু নেই। তাহলে কেন বলছেন?" আমি ওনাকে আসলে আমি কি বলেছিলাম? বলেছিলাম যে ওখানে যে ভিডিওটা আপলোড করেছেন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ওখানে লিখবেন যে উনাকে না জানিয়ে এটা রেকর্ড করা হয়েছে। তো উনি কন্টিনিউয়াস জিজ্ঞেস করলেন, "কেন লিখবো? কি করতে লিখবো? কি অসুবিধা? নাস্তিকদের পার্সপেক্টিভ থেকে কি অসুবিধা? কি হয়েছে? কি নৈতিকতার কি প্রবলেম? কি হয়েছে?" আমি বললাম, "ওসব কিছু জানতে হবে না। যদি না লেখেন, কনসিকুয়েন্স হচ্ছে এটা যে আমি লাইভে যাবো প্রত্যেকদিন, প্রত্যেকের লাইভে যাবো এবং গিয়ে কিস্তি মারব।" "কেন আমাকে কিস্তি মারবেন কেন?" আমি বললাম, "আপনাকে কোথায় কিস্তি মারব বললাম? আপনাকে তো কিস্তি মারব না। মারবো আপনার নবীজিকে। কিস্তি মারবো এবং জল ঝরিয়ে কিস্তি মারব। প্রত্যেকদিন এবং দায়ী করব আপনাকে আর এই যে।" তারপরে আমি আরেকটা জায়গায় তখন উনি মানতে চাইছিলেন না। তো মেসেঞ্জারে আমি তখন লিখলাম, ওই শাহিদকেও লিখলাম। শাহিদকে @ করে লিখলাম যে, "এই দুজনই কিন্তু দায়ী থাকবেন।" তারপরে দেখবেন ওইখানে এডিট করেছে যে, এই যে যেটা রেকর্ডিংটা, এই রেকর্ডিংটা উনাকে না জানিয়ে করা হয়েছে। তারপর আবার সেই যে কথোপকথনটা, সেটাও দেখলাম উনারা রেকর্ড করেছেন। না জানিয়ে আমি অবশ্য বলেছিলাম, "রেকর্ড কর ভাই, কিছু অসুবিধা নেই। এটাও রেকর্ড কর। এটাও দিয়ে দিবি Facebook এ কি আছে? অসুবিধা কি আছে?" তো যাই হোক, তো উনি দেখবেন এই ফুল রেকর্ডিংটা কিন্তু দেয়নি। কিন্তু ওখানে মজার জিনিসটা আমার যেটা সবথেকে ভালো লেগেছে, সেখানে লিখেছে, "আসিফ মহিউদ্দিনের ডান হাত।" ঠিক আছে? সত্যি কথা বলতে কি আজকে আমি যে এসেছি লাইভে মানে তারপরে আমার লাইভে আসা হয়নি। অনেকদিনই বাইরে, বাইরে ঘুরছিলাম। আজকে যে লাইভে এসেছি শুধু এটুকু করতে যে I am proud of that. I have no problem. আসিফ মহিউদ্দিনের ডান হাত যদি কেউ আমাকে বলে, I have no problem with that. বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। Rather I am proud of that. হ্যাঁ? কোনো অসুবিধা নেই, বলতেই পারেন।
তা কিন্তু আমার একটা যে আ অদ্ভুত লাগলো যে কাউকে মানে আমরা শুনি এই যে একটা বেসিক হোল কোরআন বেসিক এই কার্টেসিটা জিনিসটা হচ্ছে ভাই হ্যাঁ, শিওর, শিওর। আপনি যে বেসিক কার্টেসিটা করতেছেন, আশা করতেছেন যে আপনি যখন আমার সাথে পার্সোনাল ফোনে কোনো কথা বলবেন, কথাটা তো আমি ওই সম্মতি দেই নাই যে আপনি আমার ফোন কলটা রেকর্ড করবেন। আপনি আমাকে না জানায় রেকর্ড করছেন। এই যে এই যে বেসিক কার্টেসিটা যে আপনি ভায়োলেট করতেছেন, এটা যে রাখতেছেন না। এইটাই যে মানুষের কাছে মানে বিরক্তিকর একটা জিনিস হতে পারে। মানুষ যেটা পছন্দ করতে না পারে। এই জিনিসটা এই ছাগলের ৩ নাম্বার বাচ্চা কথা বুঝেই না। এবং তারা মনে করে যে এতে নাস্তিকদের কোনো আব্দুল্লাহ গেল বা আসলো। যে না, নাস্তিক মহল কনসার্ন যে অমিত ভাইয়ের কথা কেউ গোপনে রেকর্ড করছে কি রেকর্ড করে নাই। না ভাই, আমরা কনসার্ন না। বাট এটা তো একটা প্রাইভেসি লঙ্ঘন। যখন আপনি কাউকে ফোন দিবেন, না জানায় আপনাকে অমিত ভাই কি আপনাকে ফোন মানে আপনাকে কি নক টক করে করে ফোন অনুমতি দিয়ে ফোন দিছিল নাকি নিজের ইচ্ছা মতো ফোন দিয়ে দিছিল কোনটা? ১ম যখন ফোন দিয়েছিলেন তখন কিন্তু নিজের ইচ্ছেমতই ফোন দিয়েছিলেন। কোন রকম কথা-টথা না বলে ফোন দিয়েছিলেন এবং আমি রীতিমতো বিরক্ত হয়েছিলাম একটুখানি। কারণ আমি সেই সময় কাজে ছিলাম। কন্টিনিউয়াসলি আচ্ছা। ওইটা রিং হচ্ছিল। তা এটা আমি সত্যিই বিরক্ত হই। তো আমি উনাকে বললাম যে, "আমি পরে কথা বলব।" উনাকে আমি একটু সময় দিয়েছিলাম। যদিও উনি সেই সময়ে ফোন করেননি। তো উনি পরে ফোন করেছিলেন। কিন্তু তাহলেও উনার সাথে কথা বলার ভদ্রতা আমি রাখি। কারণ আমি বলেছিলাম যে, আমি উনার সাথে কথা বলব। তা কিন্তু উনি কিন্তু যখন রেকর্ড করেছেন, সেই রেকর্ডিংটা কিন্তু আমাকে বলে রেকর্ড করেনি। ২ টো রেকর্ডিং ই কিন্তু উনি আছে যে ২ টো পোস্ট করেছেন, ২ টো কোনটাই বলে রেকর্ড করেননি। কিন্তু আমি একটা জিনিস শুনে অবাক হলাম যে আমি ভাবতাম মানে অন্ততপক্ষে আমাকে তাই বলা হয়েছিল যে অন্ততপক্ষে মুমিনরা তাই বলে যে কোরআনের সমস্ত কিছু মানে এই যে নৈতিকতার যে যে মানে মানে অরিজিন সেটা হচ্ছে কোরআন। এই সামান্যটুকু কার্টেসি এই জিনিসটা দেখে নেই যে হ্যাঁ ভাই কারুর ফোন রেকর্ড করিও না। মানে এরকম বিসমিল্লাহ এরকম কিছু বলে ফোন কল কিছু রেকর্ড করতে নেই না বলে যেমন মিথ্যে কথা বলিবে না, মায়ের সাথে এই করবে না, সেই করবে না। এগুলো ছোট থেকে শেখানো হয় মুমিনদেরকে নইলে তাদের সমস্যা হয়। বড় হয়ে তাদের সমস্যা হতে পারে। তারা এরকম মানে একজন ধরুন মুসলিম তাকে ধরুন জঙ্গলে রেখে এলেন। সে হচ্ছে বড় হয়ে ভালো জীবনে কথা তো শুনল বলছেন না। মহিত ভাই। হ্যাঁ, কোরআনে তো কোথাও হ্যাঁ। লেখা নাই যে কাউকে না জানিয়ে তার ফোন রেকর্ড করা যাবে না। এটা তো এটা কিন্তু কোরআনে লেখা লেখা নাই। লেখা না এটা লেখা নেই। আমি সেটা দেখে খুবই কিন্তু হলাম। মানে কিন্তু হ্যাঁ, কিন্তু সিউর। অমিত ভাই তার নবী কিন্তু বলে গেছে যে কাফের এবং মুশরিকদের সাথে প্রতারণা এবং দেখেন সরাসরি দেখেন এই যে দেখেন কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ। এটা কিন্তু তাদের নবী বলে গেছে। যুদ্ধ হলো কৌশল, যুদ্ধ হচ্ছে ধোঁকা, যুদ্ধ হচ্ছে প্রতারণা। যেহেতু কাফেরদের সাথে তাদের কন্টিনিউয়াসলি যুদ্ধ চলতেছে নবী আমল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কাফেরদের সাথে তাদের লড়াই এবং যুদ্ধ চলতেই থাকবে। সেহেতু এটা তো তাদের নবীর নির্দেশ। আপনি কেন ভাবতেছেন যে তাদের নৈতিকতাতে এটা বলা থাকবে? এটা তো আমি বুঝলাম না। আমি তো আপনার বুদ্ধিমত্তা নিয়ে এখন আমার সন্দেহ হচ্ছে যে এটা তো তাদের কাছে তো এই জিনিসটা অ্যালাউড। তাদের কাছে তো এই জিনিসটা জাস্টিফাইড যে কাফেরদের সাথে তারা ধোঁকা এবং প্রতারণা করবে। আচ্ছা বেশ কিন্তু সেই জিনিসটা তো এনারা তো আপনি যেটা সত্যি মানে যে জিনিসটা বললেন সেটা লিখিত দেখলাম। কিন্তু সেরকমভাবে তো এরা এই প্রচার তো আমরা সেরকম দেখি না। তো আমি সেটাও একটা রিসিভিং অ্যাটিটিউড সেটা বুঝলাম। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমার এটা করা মানে রিসিভ উচিত করার হয়নি। আগে কে হ্যাঁ, বলবে যে সিউর। ভাই আমি ডিসিভার। আমি রিসিভ করতে যাচ্ছি। রিসিভ করার আগে কে বলবে? হ্যাঁ, রিসিভ সেটাই, করার আগে সেটাই তো ঠিকই বলেছেন। এগ্রিড 100% এগ্রিড ফরাজ ভাই। সেটা করা উচিত হয়নি। তবে উনাকে আমি বলার পরে যে, "দেখ ভাই আমি কিন্তু করি না এই জিনিসটা। কিন্তু এবার থেকে প্রত্যেকদিন অনলাইনে যাবো আসিফ ভাই বা কারোর একটা লাইভে গিয়ে আমি খিস্তি মারবো নবীজিকে।" তারপরে দেখলাম ওখানে অনেক ভয়-টয় পেয়ে বা কিছু একটা হবে। যখন দেখলাম ওখানে লিখেছেন, ওখানে লিখেছেন যে, ওখানে ওই ইয়েতে কোনো অসুবিধা হলে ডিলিট করে দেবো কিনা সেটা তিনি জিজ্ঞেস করেছিলেন। তারপরে লিখেছেন যে, "কোনো যুক্তি দেখাতে পারিনি। কেন ডিলিট করতে হবে বা মানে কেন লিখতে হবে, লেখা পরিবর্তন করতে হবে?" তো সেসব উনি অনেক কিছু লিখেছেন। কিন্তু দেখলাম যে বেসিক সেন্স এর বেশ অভাব আছে দেখলাম। তা তো এরকম মানে অদ্ভুত লাগলো। তবে আমার একটা জিনিস যেটার জন্য আমি আমার কোনো অসুবিধা নেই। আমি তো দেখুন আমার কেউ কথা রেকর্ড করলে আমার কিছু যায় আসে না। আমি ওরকমই ডাবল ফেস নই। ওরকমই পেছনে একরকম কথা বললাম, সামনে এক কথা বললাম। পেছনে কারোর সম্পর্কে কুচ্ছা করলাম। সামনে বললাম, "না, না কি ভালো, কি ভালো।" এরকম নই। আমি আসিফ ভাই আপনি নিজেও জানেন, ফারাজ ভাই আপনি নিজেও জানেন। আ মানে কিছু অসুবিধা হলে আমি সেটা সামনে বলতে কিছু আমার কোন রকম বাধে না। কোন প্রবলেম থাকলে আমি সামনে বলতে আমার কিছু বাধে না। কিন্তু সমস্যাটা হচ্ছে উনারা ওটা মনে করেন আরকি। যাই হোক রেকর্ড করেছেন কোনো অসুবিধা নেই। তবে আমার বেস্ট লেগেছে যেটা, সেটা হচ্ছে ওই ক্যাপশনটা, হ্যাঁ? যে আসিফ মহিউদ্দিনের ডান হাত। এই জিনিসটা আমার বেস্ট লেগেছে। আমার ট্যাগলাইনে এখন আর কয়েকদিন এই যে আসিফ মহিউদ্দিনের ডান হাত এই জিনিসটা আমি ও অবশ্যই আচ্ছা, ব্যবহার আচ্ছা, করব। আচ্ছা, আসিফ আচ্ছা। ভাই ওটা ওইখান থেকে আসছে। আমি নিশ্চয়ই। আমি ভিডিওটা দেখছি বাট আচ্ছা আপনার ওই ট্যাগটা খেয়াল করিনি। হ্যাঁ, ওইখানে ট্যাগটা লিখেছে যে এবার আসিফ মহিউদ্দিনের ডান হাত নাস্তিকদের বিজ্ঞান বিষয়ক বক্তা, হ্যাঁ? আমিত মন্ডলের সাথে ডিবেট। আমিত। আমি বললাম, "ভাই নামটা তো দয়া করে চেঞ্জ কর। আমিত রাখিস না, অমিত কর।" তো দেখলাম ওটা আমিত মন্ডলের সাথে ডিবেট। কোথা থেকে এসেছে আমিত মন্ডল আমি জানি না। কিন্তু যাই হোক সেটা মানে তুলিনি। সেটা আসিফ ভাই, ক্ষমা করলাম। আপনি কি ভাই মানে আমার আসতেছে, মাথায় আসতেছে একটা জিনিস। আপনাকে নিয়ে ফ্যান্টাসাইজ সবচেয়ে বেশি কে করে? আপনার বিবি করে না এই যে এই মুমিনরা করে কোনটা? কানিজ আপুকে এত ফ্যান্টাসাইজ করে আপনারা নিয়ে আসিফ ভাই।
না, মানে কোনটাও করে না। অমিত ভাইয়ের সাথে চিন্তা করেন, অমিত ভাইয়ের সাথে কথা বলার সময় কানিজ আপুকে চিন্তা করেন, "আরে আমি আসিফ মহিউদ্দিনের ডাইনাদের সাথে কথা বলতেছি।" এরকম করে কেউ চিন্তা করে? এরা কিন্তু এ বুঝলেন ফারাজ ভাই, আমি জানি না আপনি তো এখনো বিবাহিত নন। কিন্তু আসিফ ভাইয়ের আমার মধ্যে একটা সিমিলারিটি আছে। এই যে ধরুন ইন্ডিয়া যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো, হ্যাঁ? এই দুটোর পেছনে কারণ কি জানেন? আমার বাড়িতে আমি, আসিফ ভাইয়ের বাড়িতে আসিফ ভাই। অবশ্যই, বুঝেছেন? অবশ্যই, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। এটা তো মানে সারা পৃথিবীর যত সমস্যা মনে সবকিছু আপনার থেকে স্বপ্ন দেখে যায়। বুঝছেন? আপনি সিক্স প্যাক বাইকরা শাহরুখ খানের মতো পোজ দিতেছেন। মুভিটা আসিফ মহিউদ্দিন পারে তো অমিত ভাই মাথা বের করছে। ডাইন হাত ডাইন এই ফারাজ ভাই একটা কাজ করতে হবে। আসিফ মহিউদ্দিনের একটা ছবি বানাতে হবে। যেখানে আসিফ মহিউদ্দিনের দুটো ডান হাত। হ্যাঁ, একটা হচ্ছে আমার আপনি, তো একটা মাথায় হচ্ছে অলরেডি আমি। চলে আসছে। শাহরুখ খানের পোজ হ্যাঁ, দিয়ে আসিফ ভাই এরকম সিক্স প্যাক বাইকরা বসে আছে ওদিক দিয়ে মানে মুভির আচ্ছা অমিত ভাই এআই দিয়ে একটা ছবি বানান। আমার দুটো ডান হাত। হ্যাঁ সেটাই দুটো ডান হাত। একটা হচ্ছে ফারাজ ভাই, একটা অমিত। এরকম দুটো না, না ছবি আমি বানাতে বাম হাত হবো না ভাই। এটা ইয়ারে ইকবাল আচ্ছা ভাইরে দুটো দেন। ডান হাত। আরে আমি দুটো এটা ডা হবো না। আরে দুটো ডান হাত। একটা বাম হাত কেন হবে? দুটোই ডান হাত। ও বুঝতে আচ্ছা, পারছেন আসিফ না কেন? মহিউদ্দিন আল্লাহ 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 হ্যাঁ, পাকের তো দুটোই ডান হাত ভাই। সবই রহমতের সেটাই। হাত। হ্যাঁ, তো দুটোই আচ্ছা। ডান হাত। বাম হাত থাকবে কেন? আশ্চর্য! এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এই কমেন্টটা। তা আমি এটা মানে এখন থেকে আমি কয়েকদিন যদি লাইভে যুক্ত হই, তখন আমি এই জিনিসটা নিয়ে যুক্ত হব। আপনি তো আমাকে লজ্জায় ফালায় দিতেছেন। অমিত ভাই আপনি তো আমাকে লজ্জার ভিতরে ফেলে দিচ্ছেন। আমারও তো এখন লাইভ ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। কোথায় ওরে আ বাপ! আমার ট্যাগলাইন হবে অমিত মন্ডলের ডান হাত। সেখানে আমি এটা দেখে এত হেসেছি না প্রথমত। এখন তারপর বলেন হচ্ছে আসিফ ভাই, একটা বেটা মানুষে অন্য একটা বেটা মানুষকে নিয়ে যখন কেউ এরকম ফ্যান্টাসাইজ করে, ওই ক্যারেক্টারিস্টিক্স কে কি? পার্ডন মাই ওয়ার্ড। ভাইকে আমি বলা যায়। না ঠিক আছে আপনার মানে নামকরণকে আমি বিরোধিতা করতে পারছি না এই কারণে। অ্যানালাইসিস 100% সত্য। ভাই কবে কে বিরোধিতা করতে পারছে আমার কোনো নামকরণকে? এটা তো দুনিয়াতে সম্ভব হয়নি। বা আপনি যে পারতেছেন এটা তো নতুন কোনো ফ্যাক্ট না। বাট কেউ তো পারেনি। আচ্ছা ভাই আমরা ভাই তাহলে দেখাইলাম এই এটা যে প্রমাণিত বিষয়। দেখাইলাম এটা কিভাবে প্রমাণিত হয় এটা দেখেন। অমিত ভাই আমরা তাহলে নেক্সট পারসন এর কাছে চলে যাই। আপনি তো আছেন কিছুক্ষণ আজকে। আমি আজকে একটুখানি